নমস্কার, আমি কৃষ্ণা। বঙ্গিনবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন তো আমাদের ব্যাকইয়ার্ড মোটামুটি রেডি, কিন্তু আপনাদের তো পুরো প্রসেসটা দেখানো হয়নি। তাই আজকের ভিডিওতে ব্যাকইয়ার্ড বিল্ডিংয়েরই একটা পার্ট দেখাচ্ছি। কর্তাবাবু এখানে গাদায় গাদায় মর্টার কিনতে ব্যস্ত। আমাদের গাজিবো বিল্ডিংটা আপনারা তো দেখেছেন যে প্রফেশনাল বিল্ডার দ্বারাই গাজিবোটা বানানো হয়েছে। এবারে আমরা গাজিবোর ফ্লোরিংটা বানাবো। এইটার দায়িত্ব আমরা নিজেরাই নিচ্ছি। দেখা যাক কেমন হয়। হোম ডিপো থেকে মর্টারের কটা বস্তা তুললাম। বাবা, যা ভারী এক একটা বস্তা! এক একটা বস্তার ওয়েট হচ্ছে 60 পাউন্ড। ও বলে তুলছে, আমি একটা ব্যাগ তোলার চেষ্টা করলাম, মনে হচ্ছিল যেন হাতই খুলে আসবে। আমাদের নিজের পক্ষে 100টা বস্তা তুলে নিয়ে যাওয়া নট পসিবল। তাই শেষে এই ডিসিশনটা নেওয়া হলো যে অনলাইন অর্ডার করব, বাড়িতে ওরা ডেলিভার করে দেবে। হোম ডিপো থেকে আমরা বেরিয়ে এখন একটা লোকাল হোলসেলারের কাছে এসেছি। এখানে বালি, বড় পাথর, কুচো পাথর, গাছ লাগানোর জন্য কম্পোস্ট, মার্বেল এই ধরনের র মেটেরিয়াল পাওয়া যায়। এই হোলসেলের জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, ধরে নিন আধ ঘন্টার ড্রাইভ। হোম ডিপোতে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। অনেক সময় এই ধরনের হোলসেল জায়গাতে জিনিসের দাম একটু কমে পড়ে, তাই এখানে আসা। এই ব্যাকইয়ার্ডের চক্করে নতুন নতুন অভিজ্ঞতা, না হলে এইসব জায়গাতে আসাও হতো না কোনোদিন। এখান থেকে আমরা কুচো পাথর আর গ্রেভেলস নিচ্ছি। এখানের ফান্ডাটা আবার হোম ডিপো বা অন্যান্য দোকান থেকে একটু আলাদা। এখানে ইয়ার্ড হিসাবে বিক্রি হয়। এখানের অফিসে গিয়ে গ্রেভেলসের জন্য আমরা পেমেন্ট করে দিয়েছি। 1-2 দিনের মধ্যেই বাড়িতে অর্ডার চলে আসবে। দেখতেই তো পারছেন যে এখানে কনস্ট্রাকশন, ল্যান্ডস্কেপিং এগুলো করার জন্য সব ধরনের র মেটেরিয়াল পাওয়া যায়। বেশ অনেকদিন আগে আমাকে একজন দাদা জিজ্ঞেস করেছিলেন যে উনি দেখেছেন যারা বিদেশে থাকে তাদের A to Z সবকিছু কাজই নিজেদের করতে হয়, যে এত কাজের মধ্যে আবার আপনারা ব্যাকইয়ার্ডের কাজও নিজের হাতে কেন করছেন, লোক দিয়ে তো করাতে পারেন। ওনাকে বলতে চাই যে হ্যাঁ, আপনার কথা একদম ঠিক। যখন আমি চ্যানেল খুলেছিলাম তখন ভেবেছিলাম যে আমাদের আমেরিকান লাইফের সবকিছু ভালো ভালো জিনিস আপনাদের দেখাবো, নতুন নতুন ঘোরার জায়গা, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, জাস্ট অল অফ দ্য হ্যাপি মোমেন্টস। কিন্তু এখন যখন ভাবি তখন মনে হয় লাইফে কি শুধুই হ্যাপি মোমেন্টস থাকে? যখন বঙ্গিনবে ফ্যামিলি বলেছি তখন ফ্যামিলির সাথে তো সুখের দুঃখের সবকিছুই এক্সপিরিয়েন্স শেয়ার করা উচিত, তাই না? চলুন, মালপত্র অর্ডার তো হয়ে গেছে, এবার বাড়ি যাই। 2 দিনের মধ্যেই ডেলিভারি হাজির। আজ থেকে 2-2.5 বছর আগে যখন আমরা দেশে গেছিলাম, অফিস থেকে ছুটি নিয়েছিলাম 5 সপ্তাহ। তখন কি আর জানতাম যে 5 সপ্তাহ ছুটি 4.5 মাস লম্বা হয়ে যাবে। সেই সময়ে কি যে টেনশনে ছিলাম বলে বোঝাতে পারবো না। এখানেও প্রথমে গাজিবোর ফ্লোরিং করার জন্য বাউন্ডারিটা বানিয়ে নিচ্ছে। প্রথমে মোটা করে কংক্রিটের লেয়ার দেওয়া হচ্ছে, তার উপরে ব্লক ওয়ালসগুলো বসানো হচ্ছে। চারিদিকের মেজারমেন্ট একদম সঠিক হতে হবে। একটু 19-20 যদি হয়ে যায়, পোর্সলিন পেভার লাগানোর সময় মুশকিল হবে। ব্লকসগুলো ম্যালেট দিয়ে পিটিয়ে পিটিয়ে লেভেল করে নিচ্ছে, আর লেভেলার তো আছেই চেক করার জন্য। ফার্স্ট লেয়ার যখন লাগানো হয়ে গেছে, সেকেন্ড লেয়ার করা খুবই সোজা। যেমন করে আগে ট্রি ব্যাডস গুলো বানিয়েছি, সেম তেমনি প্রসেস। ককিং গ্লু দিয়ে একটার পর একটা স্টিক করে দিচ্ছি। গাজিবোর বাউন্ডারি অলমোস্ট ডান। এই জাস্ট এই কোণটা বাকি আছে। এই কোণটাতে পুরোটা ব্লক তো বসবে না, তাই ও এখানে চিজেল আর হ্যামার ইউজ করে ব্লকটাকে ভেঙে নিচ্ছে। প্রপার সাইজে ভেঙে ওখানে ফিট করে দেবে। গাজিবো বাউন্ডারিটা ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এবারে বেসে আমরা গ্রেভেলস ঢালবো। দিস ইজ অ্যানাদার টিডিয়াস অ্যান্ড টাইম কনজিউমিং জব। যেহেতু আমাদের কাছে বুলডোজার নেই, গ্রেভেলস ওয়াগনে ভরে ভরে নিয়ে যেতে হবে। ও গাজিবোর তলায় গ্রেভেলস গুলো ঢেলে ঢেলে যাচ্ছে, আমি রেক দিয়ে ওটাকে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। গাজিবোর তলাটা গ্রেভেলস দিয়ে ভরতে অনেকটাই সময় লেগেছে, এখনো হাফওয়েও হয়নি। এই রেক দিয়ে স্প্রেড করে এখন আমি কম্প্যাক্টর চালাচ্ছি। আমরা ব্যাকইয়ার্ডটা বানাচ্ছি, এটার এক্সাইটমেন্ট তো আছেই, তার সাথে সাথে খাটনিও প্রচুর। এইবার চলুন আবার ফিরি দেশে যাওয়ার টপিকে। যেই বছর আমরা দেশে গেছিলাম সেই সময় আমাদের ভিসা স্ট্যাম্পিংও ছিল।
সত্যি কথা বলতে আমাদের কাছে ভিসা আর ইএডি দুটো অপশনই ছিল, কিন্তু ওর কোম্পানি থেকে সাজেস্ট করলো যে ভিসা স্ট্যাম্পিংটাও করিয়ে রাখো, তাহলে দুটো অপশনই ওপেন থাকবে। কলকাতায় তো ভিসা স্ট্যাম্পিং এর কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি, দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, তাই আমাদের দিল্লি যেতে হয়েছিল। আর তাও ভিসা ইন্টারভিউ আমাদের ছিল না, শুধুই ড্রপ বক্স ছিল, আর পিক আপটা ছিল কলকাতায়। তাই দিল্লিতে একটু এদিক ওদিক ঘুরে টুরে আমরা কলকাতায় ফিরে এসেছি। কম্প্যাক্টারটা ভালো করে চালিয়ে এবার আমরা ফ্লোর ক্লথ বিছিয়ে দিচ্ছি। এই কাপড়টাকে সাইজে কেটে নেল দিয়ে সিকিউর করে দেওয়া হবে। কি যেন বলছিলাম, ও হ্যাঁ, তারপর তো কলকাতা ফিরে শুরু হলো আমাদের ওয়েটিং। দেখতে দেখতে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস চলে যায়, কিছুতেই আর পাসপোর্ট হাতে পাই না। আর অন্যদিকে আমাদের অফিস থেকে সমানে কল আসছে যে কি ব্যাপার, কি হলো, কোথায় ফেসে আছি আর কখন ফিরছি। অনেক ইনকোয়ারি করার পর বুঝতে পারলাম যে কোনো একটা ডকুমেন্ট মিসিং ছিল, ওই ডকুমেন্টটা না দেওয়া অবধি আমরা আমাদের পাসপোর্ট ফেরত পাবো না। কিভাবে ফিরবো, অফিসের তাড়া, বাচ্চাদের স্কুল মিস হচ্ছে, জাস্ট নতুন বাড়ি কিনলাম, আর তার উপরে পড়লো মাথার উপরে বড় বোম। ওর অফিস থেকে খবর পেলাম যে এতদিন তুমি উইদাউট প্রজেক্ট আছো, তাই তোমাকে লে অফ করে দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে এখন জব মার্কেটের যা অবস্থা, 1 মাস উইদাউট প্রজেক্ট থাকলেই লে অফ করে দিচ্ছে। সেখানে কোথায় আমরা ইন্ডিয়াতে 4 মাসেরও বেশি ফেসে রয়েছি, ওরাও বা কতদিন ওয়েট করবে। এখন তো মনে হয় কোম্পানির কথা শুনে ভিসা স্ট্যাম্পিং এর জন্য যাওয়াটাই ভুল হয়েছিল। আমাদের কাছে যখন ইএডি এপি ছিল তখন সেটাই অ্যাভেল করা উচিত ছিল। তাও একটা জিনিস ভালো বলতে হবে যে ওরা আমাদেরকে জানিয়েছে যে আগে তুমি ফিরে এসো, তারপর প্রসেসটা শুরু করা হবে। তখন আর কিছু করার ছিল না, সেটাই আমাদের ভাগ্যে ছিল বোধহয়। অনেক কষ্টে শিষ্টে 4.5 মাস বাদে ফিরলাম কর্মভূমিতে। আপনারা হয়তো এটা তো জানেনই যে ইন্ডিয়ানসরা এখানে মেজরিটি আইটি ফিল্ডেই কাজ করে। কোম্পানিদের কাছে ট্র্যাডিশনাল প্রজেক্ট আজকাল এমনিতেই কম, তার উপর এআই করে কত যে লোক লে অফ হচ্ছে তার ইয়ত্তা নেই। এখানে ফেরার পর হাতে চাকরি নেই, বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই, বাচ্চাদের ক্লাসেস, একজনের ইনকামে এখানে চলে না। এখানে লে অফ মুড়ি মুড়কির মতন যেন হয়ে গেছে, আশেপাশে যেন সবারই জব চলে যাচ্ছে। তারপর শুরু হলো প্রত্যেক দিন ইন্টারভিউ দেওয়ার পালা। কিছু ইন্টারভিউ ওকে হয়, কিছু ইন্টারভিউ খুবই ভালো হয়, মনে হয় যে এই জবটা তো পেয়েই যাবে। তারপর খবর আসে হতে হতে আর হলো না। এই করে দেখতে দেখতে প্রায় 6 মাসেরও বেশি কেটে গেল। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যদি কেউ নভেম্বর বা ডিসেম্বর মাসে লে অফ হয়, তাদের আবার চাকরি পেতে পেতে পরের বছরের মার্চ এপ্রিল হয়ে যায়। কারণ জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসও প্রায় রিক্রুটমেন্ট বন্ধই থাকে। আপনারা কি জানেন এখানে 2025-এ টেক ফিল্ডে 1,22,000 লোকের লে অফ হয়েছে। এখন ডেলিভারি এসেছে কুচো পাথর, কংক্রিট, মর্টার আর পোর্সলিন পেভার্সের। কাপড় বেছানোর পর আবার গ্রেভেলসের লেয়ার ঢালা হচ্ছে। মাঝে মাঝে যখনই সময় পেত আমার বন্ধুও চলে আসতো আমাদেরকে হেল্প করতে। ওরও এসব করতে খুব পছন্দ। আর কিছুদিন বাদে বাদেই ও আর ওর হাজবেন্ড মিলে চলে আসতো দেখতে যে আমাদের কাজ কতদূর এগোলো। আর আমরাও ইউটিউবের ভিডিও থেকে শিখে, কিছু বন্ধুদের থেকে আইডিয়া নিয়ে আস্তে আস্তে নিজের ব্যাকইয়ার্ডটা তৈরি করতে শুরু করলাম। পরের দিকে তো ব্যাকইয়ার্ডের কাজ করতে করতে আমরা এত প্যাশনেট হয়ে গেছি যে একদিন মিস হয়ে গেলে ভালো লাগতো না। এখনো এখানে গাজিবোর গাটার থেকে জল যাওয়ার জন্য ড্রেনের ব্যবস্থা করছে। ছোট ছোট কত ধরনের সাইডে খুচরো কাজ থাকে। এখানেও পাইপে যে গ্লুটা লাগাচ্ছে এটা খুবই স্ট্রং, একদম লিক প্রুফ করে দেয় পাইপগুলোকে। গ্রেভেলসের পরে এখানে একদম কুচো পাথর ঢালা হয়েছে। এই ড্রেনেজ পাইপটা লাগানো হয়ে যাওয়ার পর ভালো করে জল দিয়ে দিয়ে জায়গাটাকে কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাক্টার যদি ভালো করে না চালানো হয় তখন পোর্সলিন পেভার যখন লাগানো হবে জায়গাটা এক সমান থাকবে না। এখন আমেরিকাতে আইটি সেক্টরের সিচুয়েশনটা খুবই খারাপ। নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা হয়তো নিশ্চয়ই খবর পাচ্ছেন যে এই কোম্পানিতে এত হাজার লোক লে অফ করে দিয়েছে, ওই কোম্পানিতে এত হাজার লোক লে অফ করে দিয়েছে। রোজকার এই ধরনের খবর শুনতে শুনতে আর ভালো লাগে না। কে জানে সিচুয়েশন কখন নর্মালাইজ হবে। তার উপরে যারা ভিসাতে আছে তাদের টেনশন তো ছেড়েই দিন। আগে আমরা লে অফের খবর নিউজে শুনতাম, কিন্তু এখন নিজের চারিদিকেই বন্ধুদের সার্কেলেই দেখি কতজন লে অফ হচ্ছে। ভগবানই জানে যে সিচুয়েশন নর্মাল কখন হবে।
কম্প্যাক্টরের কাজ অবশেষে ডান। চলুন এবার বেছানো হবে পোর্সলিন পেভার্স। টেনশনের আর সীমা নেই। তারপর মনে হলো টেনশন করে আর কি হবে, যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই। ভেঙে পড়লে চলবে না, পজিটিভ অ্যাটিটিউডটা রাখা খুব জরুরি। ও আর আমি মিলে ডিসাইড করলাম যে ইন্টারভিউ যেমন দেওয়া হচ্ছে সেটা দেওয়া হোক, তার সাইডে সাইডে নিজের মাইন্ডটাকে একটু ডাইভার্ট করা যাক। দেখতে দেখতে ও একটা নতুন জায়গায় জয়েনও করলো। আর ব্যাকয়ার্ডের কাজ অফিসের পরে আর ছুটির দিনগুলোতে আমরা করতে থাকলাম। ব্যাকয়ার্ডটা তো তৈরি করতেই হবে। বাইরের কন্ট্রাক্টররা তো বলে দিয়েছে যে 100K এর মতন খরচা আছে এই ব্যাকয়ার্ডটা বানাতে। আর এখানে তো আপনারা জানেনই যে র মেটেরিয়ালের চার্জ থেকে লেবার চার্জ অনেকটাই বেশি। এই সময়ে আরেকটা লোন নেওয়া তো পসিবল না, তাই দেখি নিজেরা কইটুকু করতে পারি। সেই থেকে শুরু হলো আমাদের ব্যাকয়ার্ড বানানোর জার্নি। সত্যি কথা বলতে কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এই ধরনের বড় কাজ করতে পারবো। ওই প্রবাদ আছে না যে টাইম টিচেস ইউ এভরিথিং। এখানে আমি মর্টার মিক্স করছি, ও সবকিছু মাপঝোপ করে নিয়েছে। এবার একটার পর একটা টাইলস গুলো বেছানো হবে। পোর্সলিন পেভার গুলো ডাইরেক্ট যদি মর্টার দিয়ে লাগানো হয় তখন ওটা ভালো করে বসবে না, তাই পেভার্স গুলো লাগানোর আগে ওটার পিছনে স্লারি লাগাতে হবে। এই যে ও এখন পেভার্স এর পিছনে যেই ব্লু লিকুইডটা লাগাচ্ছে সেটাই হলো স্লারি। এই লিকুইডটা পেভার্স আর মর্টারের বন্ডিংটা স্ট্রং করে। আমার গলাটা যদি আপনাদের একটু নেজেল শোনায় দেন আই এম রিয়েলি সরি। অনেক দিন ধরেই সর্দিতে ভুগছি, ওয়েদারটাও এত বাজে যে কি বলবো। যা দেখছি একটা পেভার্স লাগাতেই অলমোস্ট 1 বস্তা মর্টার ইউজ হয়ে যাচ্ছে। জানেন তো আমাদের এখানে হোম ডিপোতে বা লোজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার গ্যাজেট যেমন সিমেন্ট মিক্সার, ড্রিলার এগুলো রেন্টে পাওয়া যায়। মাঝখানে ভাবছিলাম যে একটা সিমেন্ট মিক্সার রেন্টে নিয়ে আসবো। একদিনের চার্জ $100 দেখেই আমরা পিছনে সরে গেলাম। কাজ তো আমাদের একদিনের না, মোটামুটি 9-10 দিনের কাজ। 9-10 দিনে যা আমার রেন্টের চার্জ হবে সেটাতে আমি 3টে সিমেন্ট মিক্সার কিনে নেব। শেষে ডিসাইড হলো যে একটা একটা ব্যাগ করে হাতেই মেশাই, যতদিন লাগবে লাগুক। এক একটা পেভার্সের মাঝখানে যে ছোট ছোট সাদা জিনিস দেখছেন এগুলোকে বলে স্পেসার। সেগুলো পেভার্সের মাঝখানে ইউনিফর্ম স্পেস রাখার জন্য দেওয়া হচ্ছে। যখন আমরা গাজিবোর তলায় ফ্লোরিং এর কাজ করছি তখন একেবারে পিক সামার। এখানে সেন্ট্রাল ভ্যালিতে শীতকালে যেমন মারাত্মক ঠান্ডা, তেমনি গরমকালে প্রচন্ড গরম। এই গরমেও বাইরে কাজ করছে আর দরদর করে ঘামাচ্ছে। আপনারা ব্যাকগ্রাউন্ডে যেই কন্টেনার শব্দটা শুনছেন এটা এসির শব্দ। বাড়িতে তো ভিতরে এসি চলছে আর বেচারা ও বাইরে বসে ঘামাচ্ছে। যেই পেভার্স গুলো গোটা ফিট হবে আগেও সেইগুলো লাগিয়ে নিচ্ছে, পরে কর্নারের পেভার্স গুলো কেটে কেটে লাগাতে হবে। কাটতে তো একটু সময়ও বেশি লাগবে, তাইও সমানগুলো আগে ফিট করে নিচ্ছে। এখানে কাজ করতে করতে পায়ের ঘষায় কুচো পাথরগুলো সরে গেছিল, তাই এখানে হ্যান্ডহেল্ড কম্প্যাক্টর দিয়ে ও একটু প্রেস করে দিয়েছে। এখন তো আর এখানে এত কম জায়গায় কম্প্যাক্টর চালানো যাবে না। এখানে টাইম ল্যাপসে দেখছেন তাই মনে হচ্ছে যে কত চটজলদি কাজ হয়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসটাই করতে আমাদের অনেক দিন লেগেছে। যতই সময় লাগুক নিজের হাতে ব্যাকয়ার্ডটা গড়ে তুলছি, এইটাই কম কি বলুন। লে অফ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু ব্যাকয়ার্ডটা এমনি খালি ফেলে রাখতে পারতাম না। এখানে বাড়ি কেনার পর আমাদেরকে এইচইউ থেকে বলা ছিল যে বাড়ি কেনার পর উইদিন 6 মান্থস বা 1 ইয়ার ব্যাকয়ার্ডটা কিন্তু আমাদেরকে রেডি করে নিতে হবে। তাই এত স্ট্রাগল থাকা সত্ত্বেও আমরা এই কাজে নামলাম। যখন ওই সামনে ট্রি বেডটা বানাই তখন আপনাদের দেখিয়েছিলাম না যে আমাদের নেবার এসেছে আমাদের ব্যাকয়ার্ড দেখতে। এখন লাস্ট কিছু সপ্তাহ ধরে তাদের ব্যাকয়ার্ড থেকেও সমানে ঠুকঠাক শব্দ শোনা যাচ্ছে। এইটুকু বুঝতে পারছি যে এখন তারাও ব্যাকয়ার্ড প্রজেক্টে হাত দিয়েছে। নিজের হাতে বানাচ্ছি এটাই আমাদের জন্য যথেষ্ট। একদম প্রফেশনালের মতন পারফেক্ট হবে এটা তো আমরা এক্সপেক্টও করছি না। ঠিকঠাক ভাবে ব্যাকয়ার্ডটা একটু গুছিয়ে নিতে পারলেই আমরা খুশি। তাছাড়া গাছপালা লাগাতে আমরা যে এত ভালোবাসি, এমনি ফাঁকা ফেলে রাখলে তো কিছুই করা যাবে না। নতুন অফিসে জয়েন করার পরে আবার ব্যাক টু নর্মাল ফেরারও চেষ্টা হচ্ছে। আজকালকার দিনে কাজ হাতে থাকা কি যে দরকার এটা আমরা সবাই জানি। আগে পরিবারে একজন চাকরি করলে সংসার ভালোভাবেই চলে যেত, কিন্তু এখন মনে হয় সেটা পসিবলই না।
আমাদের সবকটা গোটা পেভার্সগুলো লাগানো হয়ে গেছে। এবার কর্নার্সের পেভার্সগুলো লাগানো হবে। কর্নারের পেভার্স লাগাতে সেটাকে সাইজ করে কাটতে হবে। এখনো সেই পোর্সলিন পেভার্সগুলোই কাটছে। পেভার্স কাটার কাজ ও খুব সাবধানে ধরে ধরে করছে। একটু 19-20 হলেই দেখলাম পেভার্সগুলো ভেঙে যায়। দিনের পর দিন লেগে থেকে অবশেষে এই পেভার্সের কাজ শেষ হলো। এই জায়গাটুকু কমপ্লিট করতে দেখেছেন তো কত কিছু লেগেছে, গ্রেভেলস, কুচো পাথর, কাপড়, মর্টার, শেষে পেভার্স। এখনো ফ্লোরিং এর কাজ পুরোপুরি শেষ হলো না। পেভার্সের পরে করতে হবে গ্রাউটিং। যখন মর্টার ভালো করে শুকিয়ে যাবে তারপরে গ্রাউটিং এর কাজ শুরু করা হবে। এই যে পেভার্সের ফাঁকে এখনো গ্রাউট লাগাচ্ছে। গ্রাউট বিভিন্ন কালারের পাওয়া যায়, যেমন ট্যান, গ্রে, ব্ল্যাক। এখানে যেহেতু আমাদের পেভার্সের কালার গ্রে, তাই আমরা ব্ল্যাক কালারের গ্রাউট ইউজ করছি। ডার্ক কালারের গ্রাউটে একটা ইস্যু দেখলাম যে ফিলিং করার পরে সাইডসগুলো যদি না মুছে দেয় স্টেন পড়ে যাচ্ছে, তাই ও পেভারের উপর থেকে সঙ্গে সঙ্গে স্টেনগুলো মুছে দিচ্ছে। ফাইনালি এটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের গাজিবোর ফ্লোরিং এর কাজ শেষ। অনেকদিন বাদে ব্যাকইয়ার্ডের ভিডিও দিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। সবসময় এত কাজের ফাঁকে কনসিস্টেন্টলি ভিডিও ছাড়া হয়ে ওঠে না, তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করলাম আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।